গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বাংলা সাহিত্যের অন্যতম সেরা প্রেমের গল্প শবনম। আজ দ্বিতীয় পর্ব। ঠেকেছিল মনোতরী খান প্রাণনাশা সংশয়ে চড়ায়, ভাষাহীন আশা পেয়ে আজ হর্ষে ভেসে চলে পুনরায়। ছিল ঠেকে মনোতরী খান, চলিল সে কাহারও ইঙ্গিতে, কে গো তুমি দুর্গেয় মহান, কে দেবতা এলে আজি চিতে। যে চারবাক ঈশ্বরে বিশ্বাস করতেন না, তিনি নাকি মঞ্জু ভাষার কাছ থেকে তার প্রেমের প্রতিদানের আশা পেয়ে একদিনের তরে ঈশ্বরে বিশ্বাস করেছিলেন। সেই একদিন শুধু জীবনে চারবাক নত হয়েছিল নিজের চরণে ধাতার। প্রেমের কল্যাণে শুধু সেই একদিন, সে যে আনন্দের দিন, সে যে প্রত্যাশার। সত্যেন দত্তের কবিতা। আমি ছেলেবেলা থেকেই আল্লাহকে ভয় করতে শিখেছি। কৈশোরে কাব্য পড়েছি, তাকে নাকি ভালোবাসাও যায়। আর এই যৌবন প্রদোষে এক লোহমায় তিনি যেন হঠাৎ এক নবরাজ প্রেমরাজ হয়ে আমাকে ডেকে তার সিংহাসনের পাশে বসালেন। শুধু তাই নয়, ক্ষণে ক্ষণে আমার দিকে তাকিয়ে আমার প্রেম নিবেদনের প্রতীক্ষা করছেন। তার চোখেও যেন পাব কি পাবনার ভয়। আশ্চর্য! জ্ঞানের অগম্য তুমি প্রেমেরও ভিখারি, দ্বারে দ্বারে মাগো প্রেম নয়নেতে বাড়ি। সব দ্বার ছেড়ে তিনি যেন একমাত্র আমারই দ্বারে এসেছেন। না না, তিনি দ্বারে আসেননি। মওলা প্রভু যখন আসেন তখন তিনি ছাপ্পর ফোড় কারকে আতে হ্যায়, অর্থাৎ তিনি ছাদ ভেঙে আসেন। একটি কথা, দুটি চাউনি, তাতেই দেহের ক্ষুধা, হৃদয়ের তৃষ্ণা, মনের আকাঙ্ক্ষা সব ঘুচে যায়, সব দিক পরিপূর্ণ হয়ে যায়। ঘরে ফিরে দেখি সেখানে ভ্রমর গুঞ্জন করছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে আবার রামধনু। তারই নিচে দিয়ে বয়ে যাচ্ছে আমার ছেলেবেলাকার নর্মসখী গ্রামের ছোট নদীটি, এবং সম্মুখে এক গাদা শিউলি ফুল, সেই প্রথম সন্ধ্যার শিউলি ফুল, শবনম শিউলি। আর না, আর না, থামো থামো, আমার আর সইবে না। পরদিন সন্ধ্যার সময় যখন আরাম চেয়ারে শুয়ে শুয়ে ভানুমতি মন্ত্র দিয়ে সেই স্বপ্নকে সঞ্জীব করছি, এমন সময় ঘরে ঢুকলেন আপাদমস্তক ভারী কালো বোরকায় ঢাকা এক মহিলা। আমি ভালো করে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই বোরকা এক ঝটকায় সরে গেল। শবনম হাত দুখানি এগিয়ে দিল। আমি ছুটে গিয়ে তার দুখানি হাত আপন হাতে তুলে নিলুম। তারপর কাবুলি ধরনে রাজা বাদশাহ গুরু মুর্শিদের হাত দুটি যেভাবে চুমো খাওয়া হয়, সেই চুমো খেলুম। বললে, হাঁটু গাড়ো। জো হুকুম। বলো, আমি সর্বহৃদয় দিয়ে সর্বকাল তোমার সেবা করব। আমি সর্বদেহ মন হৃদয় দিয়ে সেবা করব। খিলখিল করে হেসে উঠল। ভানুমতি মন্ত্র নিশ্চয়ই মাত্রাধিক করা হয়ে গিয়েছিল। সেই মন্ত্রে ইন্দ্রজাল সৃষ্টি হয়। এ যে সত্য জাল না, সত্যের দৃঢ় ভূমি। মুখোমুখি দাঁড়িয়ে দুহাত দিয়ে আমার মাথার দুদিক চেপে ধরে হাসতে হাসতে বললে, আমি ভেবেছিলুম তুমি বিদ্রোহ ঘোষণা করে চিৎকার করে বলবে, না, তুমি আমার বশ্যতা স্বীকার করো। আমি বললুম, আমাদের বাউল গেয়েছেন, একটুখানি বদলে বলছি, কোথায় আমার ছত্রদণ্ড, কোথায় সিংহাসন, প্রেমিকার পায়ের তলায় লুটায় জীবন। বেশ তো, তুমি ফার্সি শিখছ, আমি তাহলে বাংলা শিখব। সর্বনাশ, অমন কর্মটি করো না। কেন? 3 দিনে ধরে ফেলবে আমি কত কম বাংলা জানি। যেন আমার কথা শুনতে পায়নি। বললে, তুমি মুসাফির, কিন্তু ঘরটি সাজিয়েছ বেশ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বেশ ঘুরে ঘুরে চতুর্দিক দেখলে, তারপর সোফাতে বসে বললে, এসো। আমি পাশে বসতে যেতেই বললে, না, চেয়ারটা সামনে টেনে এনে বসো। আমি একটু ক্ষুণ্ণ হলুম। বললে, মুখোমুখি হয়ে বসো, তোমার মুখ দেখব।
তদ্দণ্ডেই মনটা খুশি হয়ে গেল। মানুষ কত সহজে ভুল মীমাংসায় পৌঁছয়। আমি কোনো কথা খুঁজে না পেয়ে বললুম, তুমি ওই তাম্বু বোরকা পরো কেন? স্বচ্ছন্দে যেখানে খুশি আসা যাওয়া করা যায় বলে। আহাম্মক ইউরোপিয়ানরা ভাবে ওটা পুরুষের সৃষ্টি, মেয়েদের লুকিয়ে রাখবার জন্যে। আসলে এটা মেয়েদেরই আবিষ্কার, আপন সুবিধের জন্যে। আমি কিন্তু মাঝে মাঝে পড়ি, এদেশের পুরুষ এখনো মেয়েদের দিকে তাকাতে শেখেনি বলে। হ্যাটের সামনে পর্দায় আর কতটুকু ঢাকা পড়ে? আচ্ছা বলো তো, তুমি পাগমান থেকে পালিয়ে এলে কেন? বললুম, আমি তো খবর পেলুম তুমি কাবুল চলে এসেছ। আমি তার পরদিনই পাগমান গিয়ে শুনি তুমি কাবুলে চলে এসেছ। আমি শুধালুম, আচ্ছা বলো তো, আমাদের বন্ধুত্ব এত তাড়াতাড়ি হলো কি করে? আজব বাদ শুধালে। তবে কি বন্ধুত্ব হবে যখন আমার বয়স 60 আর তোমার বয়স 130? আমি শুধালুম, আমাদের বয়সে কি এতই তফাৎ? তোমার গম্ভীর গম্ভীর কথা শুনে মনে হয় তারও বেশি। আবার কখনো মনে হয় তুমি আমার চেয়ে অনেক ছোট। কিন্তু সেটা আসল উত্তর নয়। আসল উত্তর আরেকদিন বলবো। বলবে তো ঠিক? নিশ্চয়ই। আচ্ছা, তোমাকে একটা শেষ প্রশ্ন শুধাই। তুমি এত সাহস পেলে কোথায়? এই যে স্বচ্ছন্দে বলো, কোনো কিছুর পরোয়া তুমি করো না, সোজা আমার বাড়িতে চলে এলে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার বাড়িতে আসবো না তো কি যাবই গুলি বাকওয়েলের পরিস্থানে? জানো, আমরা আসলে তুর্কি। আমাদের বাদশাহ আমানুল্লাহর গায়েও তুর্কি রক্ত আছে। আর তুর্কি রমণী কি জিনিস সেটা জানতেন আমানুল্লাহর বাপ হাবিবুল্লাহ। আমানুল্লাহর মায়ের প্যাঁচে তিনি পর্যন্ত হার মেনেছিলেন জানো। আমানুল্লাহর তো রাজা হওয়ার কথা ছিল না। কিছু কিছু শুনেছি। ভালো। গহরসাদের নাম শুনেছ? ওই সুন্দর হিরাত শহরের 14 আনা সেই তুর্কি রমণীর তৈরি। তোমার আপন দেশে নূরজাহান বাদশা জাহাঙ্গীরকে চালাতো না? মমতাজ, আরও যেন কে কে। হারেমের ভেতরেই তুর্কি রমণী যে নল চালায়, সেটা কতদূর যায় তার খবর রাখে কটা লোক। তুমি অত ইতিহাস পড়লে কোথায়? আমি পড়িনি। আমি ইতিহাস, দর্শন, ভূগোল এসব পড়িনি। আমার আনন্দ শুধু কাব্যে। স্কুলে বাধ্য হয়ে তুর্কি রমণের ইতিহাস পড়তে হয়েছিল, তার থেকে বলছি। কিন্তু তাই বলে ভেবো না আমি আমার বেপরোয়া ভাব ইতিহাস থেকে পেলুম। আর জানো না কবি কামাল উদ্দিন কি বলেছেন? মরণের তরে 2টি দিন তুমি করো না কোনো ভয়, যেদিন মরণ আসে না সেদিন আসিবে সে নিশ্চয়। বললুম, মৃত্যু ছাড়া অন্য বিপদও তো আছে। কি আশ্চর্য, মৃত্যুর ওষুধই যখন পাওয়া গেল তখন অন্য ব্যামোর ওষুধ মিলবে না? তোমার বিপদ, আমার বিপদ, আমাদের দুজনের মেলানো বিপদ, তার দাওয়াই আমার কাছে আছে। কিন্তু বলবো না। ওষুধের প্রেসক্রিপশন জানাজানি হয়ে গেলে রোগী সারে না, হেকিমদের বিশ্বাস। তারপর সোফার কুশনগুলো জড়ো করে বালিশ বানিয়ে শুয়ে পড়ে বললে, তুমি পাশে এসে বসো। এক পাশে একটু জায়গা করে দিয়ে বললে, ওসব কথা কেন তোলো? এখন বলো, তুমি আমায় কোথায় কোথায় খুঁজলে? আমার শুনতে বড় ভালো লাগে। আমি বললুম, শবনম বানু। হলো না। কি? শবনম শিউলি। এ নামে কত মধু ধরে, তাই বুঝি জপিতে জপিতে নাম অবশ্য হইল তনু। কবার জপেছিলুম? শবনম বললে, উত্তর দাও। তোমাকে আমি সবখানে খুঁজেছি। এতক্ষণ সে শিলোয়ার পরা ডান পা বাঁ হাঁটুর উপর তুলে দিয়ে মোজাবিহীন ধবধবে ডান পায়ের বুড়ো আঙুল আর তার পরের আঙুল নিয়ে খেলা করছিল। কখনো বা ওড়নাখানি বাঁ হাত দিয়ে তুলে ধরে ডান হাত দিয়ে তার খুঁট পাকাচ্ছিল। ধড়মড় করে শটান উঠে বসে বলল, হ্যাঁ হ্যাঁ, নদী পাড়ে বলেছিলে। আমি তখন অর্থ বুঝিনি। এখন কবি জামি বুঝিয়ে দিয়েছেন, এক্ষুনি বলছি। কিন্তু তার আগে বলো, খোঁজার সময় যে কোনো মেয়ে আসতে দেখলেই ভাবতে আমি আসছি না? শোনো তবে। আতুর হিয়ার নিধারা চোখে অহরহ তুমি স্বামী, দূর হতে দেখি যে কেহ আসিছে
তুমি এলে, ভাবি আমি। মূর্খ দাঁড়ায়ে আছিল সেখানে, শুধালো বাসব এলে। কহিলেন যামি, বলিব তো আমি, তুমি এসেছ হেলে। প্রথমটায় আমি ঠিক বুঝতে পারিনি। ভক্ত সাধকজন হঠাৎ একটা লোককে আপন গা বাঁচিয়ে গাধা বানিয়ে দেবেন, এতখানি রসবোধ তাদের কাছে আশা করে কে? সে কথা বলতে শবনম বললে, বহু কাবুলিকে আধা ঘন্টা ধরে বোঝাতে হয়। আমি বললুম, আমার একটা কথা মনে পড়েছে। সাবাস বলে জানু পেতে বসে ডান কনুই হাঁটুর উপর, হাত গালের উপর রেখে কাত হয়ে চোখ বন্ধ করে বললে, বলো। মজনুর শেষ প্রাণ নিঃশ্বাস কবেলিন ধরাতলে, সেই নিঃশ্বাস ঘূর্ণির রূপে লায়লিকে খুঁজে চলে। বুঝেছি, কিন্তু আরও বুঝিয়ে বলো। আমি বললুম, মজনু যখনই শুনত তার প্রিয়া লায়লিকে নজদ মরুভূমির ওপর দিয়ে উটে করে সরানো হচ্ছে, সে তখন পাগলের মতো এ উট সে উটের কাছে গিয়ে খুঁজত কোন মহমিলে লায়লি আছে। মজনু মরে গেছেন কত শতাব্দী হল, কিন্তু এখনও তার জীবিতাবস্থার প্রতিটি দীর্ঘশ্বাস মরুভূমির ছোট ছোট ঘূর্ণিবায়ু হয়ে লায়লির মহমিল খুঁজছে। তুমি বুঝি কখনো মরুভূমি দেখনি? ছোট ছোট ঘূর্ণিবায়ু অল্প অল্প ধুলি উড়িয়ে এদিকে ধায় ওদিকে ছোটে সেদিকে খোঁজে না, কিন্তু মানুষের কল্পনা কতদূর যেতে পারে তাই দেখে অবাক মানছি। উর্দুটা বলো। শবনম বুঝে গেল, বললে, অতি চমৎকার দোহা। আমি একটু কিন্তু কিন্তু করে বললুম, বড্ড বেশি ঠাস বুনট, আমার বুঝতে বেশ কষ্ট হয়েছিল। বললে, তারপর তুমি একে শুধালে শবনম বানু কোথায় থাকে, ওকে শুধালে কে কখন বেড়াতে বেরোয়, ভাবলে কেউই তোমার গোপন খবর জানে না। আমি কি এতই আহাম্মক? আমার ডান হাতে হাত বুলোতে বুলোতে বললে, শোনো দিলিমন, মূর্খই হও আর সক্রেটিসই হও, প্রেম কেউ লুকিয়ে রাখতে পারে না। সরল হৃদয় মনে করে প্রেম লুকায় রাখিতে পারে, কাঁচের ফানুস মনে মনে ভাবে লুকিয়েছে শিখাটারে। কে পারে? কেউই পারে না। আজ না হয় কাল ধরা পড়বেই। আমি পারি? এই তো তুমি যে আমায় নেবুটি দিয়েছিলে, আমি সেটি নখ দিয়ে অল্প অল্প ঠোনা দিয়ে শুঁকছিলুম। হঠাৎ বাবা এসে শুধালেন, লেবু যে কোথায় পেলে? আমি বললুম, হোটেলে চা খেতে গিয়েছিলুম। বাবা জানতেন, সেখানে জুটল। আমার মুখ যে তখন লাল হয়ে যায়নি কি করে বলবো। আব্বা বললেন যে তিনিও লাঞ্চে একটা পেয়েছিলেন। কে দিল, কি করে পেলে, কিচ্ছু শুধালে না। একদিন তিনিও জানবেন। তখন তোমাকে ভাবতে হবে না, তুমি তো বিদেশী, আমার, শুধু আমার আপন দেশী। তোমার ভাবনা ভাববো আমি। বলেছি তো আমার কাছে কড়া ওষুধ আছে, ওসব কথা ছাড়ো। একটা কবিতা বলো, আমাদের কথার সঙ্গে খাপ খাক বা নাই খাক। আমি বললুম, খাপ খাইয়েই বলছি। তোমার মুখ লাল হওয়ার সঙ্গে তার মিল আছে। আবার কাঁচের চিমনি যে গর্ব করে, সে প্রদীপের আলো লুকিয়েছে, তার সঙ্গেও মিল আছে। তবে এটা সংস্কৃতে, এবং শ্লোকটার ভাবার্থ শুধু আমার মনে আছে। শুধাইনু হে নবীনা, ভালোবাসো মোরে কিনা, রাঙা হলো তার মুখখানি, প্রেম ছিল হৃদে ঢাকা, তাই যবে হয় আঁকা, আকাশেতে লাল রং জানি, পাহাড়ের আড়ালেতে সবিতা নিশ্চয়ই ভাতে, রক্তাকাশ তাই নেই মানি। শবনম বলল, আবার বলো। বললুম। শবনম বললে, এটা অতুলনীয়। বিশেষ করে প্রেমের সঙ্গে শুধু সূর্যেরই তুলনা হয়। আকাশ আর মুখ এক, ঘড়ি ঘড়ি রং বদলায়, সূর্য চিরন্তন। প্রেম সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনা নেই। আমি বললুম, তোমার বেলা একটা নেবুতেই মুখ লাল হয়ে গেল, প্রেম হলে কি হতো? বিরক্তির ভান করে বললে, কি বললে, প্রেম নেই? আমিও বেদনার ভান করে বললুম, তুমিই তো বললে নেবুর ভেতর টক। ও, আমি বলেছিলুম আঙুর ফল টক, সেই অর্থে।
তোমাকে পাবো না ভয়ে শিয়ালের মতো মনকে বোঝাচ্ছিলুম। তোমার সঙ্গে কথায় পারাভার, তবে আরেকটা ফরিয়াদ জানাই। গভীর মনোযোগ সহকারে অত্যন্ত দোষীর মতো চেহারা করে বললে, আদেশ করো। আমি বললুম, আমার উচ্চারণে ঠাকুরমার সিন্দুকের গন্ধ। খলখল করে হেসে বললে, আচ্ছা পাগল তো, সার্থক নাম রেখেছিলেন তোমার আব্বাজানের মুর্শিদ। ওরে মজনুন, সেই ভালো। জানেমান বলছিল। বাধা দিয়ে বললুম, সে আবার কে? দুষ্টু মেয়ে, বুঝে ফেলেছে। ভুরু কুঁচকে শুধালে, হিংসে হচ্ছে? আমি বললুম, হ্যাঁ। আনন্দে আলিঙ্গন করতে গিয়ে যেন নিজেকে ঠেকালে। হাসিতে খুশিতে কান্নাতে মেশানো গলায় বললে, বাঁচালে আমাকে, বাঁচালে। অবাক হয়ে শুধালুম, মানে? বাঁচালে, বাঁচালে। জ্ঞানীগুণীরা বলেন, প্রিয়জনের মঙ্গলের জন্যে তাকে যোগ্যতর ব্যক্তির হাতে তুলে দেবে, আত্মবিসর্জন করে নিজেকে মিলিয়ে দেবে। মানিনে, মানিনে, আমি একদম মানিনে। আজ যদি গওহর সাদ কিংবা নূরজাহান তোমাকে ভালোবেসে পেতে চান। আমি বললুম, সাবাস। কি বললে? সাবাস? দেখাচ্ছি। প্রথমে মারব ওদের, তখন যদি সাবাস বলো তো বেঁচে গেলে, না হলে তোমাকে মেরে থেঁতলে পিষে স্বামী কাবাব বানাবো। নিদেন পক্ষে শিখ। হ্যান্ডব্যাগ খুলে পিস্তল দেখালে। আমি বললুম, ওতে বুলেট থাকে না। সেদিনও ছিল। জানেমান কে? আমার জিগারের টুকরা, কলিজের আধা, দিলের খুন, চোখের রোশনাই, জানের মালিক, আমার জ্যাঠামুনি। তোমার কাছে সিগারেট আছে? দাও তো। শুধবেন না, কোথায় পেলে? উনি সব জানেন। তুমি বলেছ? না। আরও কিছুক্ষণ বসি। সিনেমার লাইট নিভে গিয়েছিল বলে শো শেষ হতে দেরি হলো, আমাকে বলতে হবে না। জ্যাঠামণি? তিনি বললেন, সিনেমায় কেন যাও বাছা? সিনেমা তো জীবনই দেখায়। তার চেয়ে জীবনটাকে সিনেমার করে দেখতে শেখো, অনেক হাঙ্গামা হুজ্জত থেকে বেঁচে যাবে। তারপর বললে, এবারে তুমি চুপ করো, আমি একটু দেখে নিই, ভেবে নিই। লম্বা হয়ে শুয়ে পড়ে খানিকক্ষণ বড় চোখ আরও বড় করে সামনের দিকে তাকিয়ে রইলে। তারপর চোখ বন্ধ করল। একবার শুধু বলল, বলো তো। না, থাক। তারপর অনেকক্ষণ একেবারে নিশ্চল নিথর। বললে, আমার পেয়ালা একেবারে পরিপূর্ণ করে ভরে দিয়েছেন করুণাময়। এই তোমার ঘর, তুমি পাশে বসে। এর বেশি কি বলবো? নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি সব কিছু শুষে নিয়েছি। এই প্রথম দেখলুম শবনম কোনো কবির কবিতা দিয়ে আপন ভাব প্রকাশ করল না। কোন কবিতা পারত? উঠি। আমি বললুম, আবার দেখা হবে কবে? এবারেও ভুলতে বসেছিলুম শুধুতে। আনন্দের সময় মানুষ দুঃখের দিনের সম্বল সঞ্চয় করতে ভুলে যায়। আসলে তা নয়। পরিপূর্ণতা যদি ভবিষ্যৎ দৈন্যের কথা স্মরণ করতে পারে, তবে সে পরিপূর্ণ হল কই? বললে, তুমি শুধু এইটুকু বিশ্বাস রাখো, তোমাকে দেখবার জন্য আমার যে ব্যাকুলতা, তুমি কখনো সেটা ছাড়িয়ে যেতে পারবে না। আমি বিশ্বাস করি না। দয়া করে করো। শান্তি পাবার ওই একমাত্র পথ, না হলে পাগলের মতো ছুটোছুটি করবে। আর দেখো, তুমি যদি আমার কথাটা বিশ্বাস করো, তবে যদি কখনো আমার শক্তি ক্ষয় হয়, আমি তখন বিশ্বাস করব যে আমাকে পাবার জন্য তোমার যে ব্যাকুলতা, সেটা আমি ছাড়িয়ে যেতে পারবো না। তখন আমি শান্তি পাব। দোরের কাছে এসে শেষ কথা বললে, আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, ওইটুকুতেই আমার চলবে। সকলেই বলে, পলে পলে তুষানলে দগ্ধ হওয়ার চেয়ে বহ্নিকুণ্ডে ঝম্প দেওয়া ভালো। আমি জানি আমার সম্মুখে কত দীর্ঘদিনের বিরহ। সেটা যদি আমি প্রথমে জানতে পারতুম, তাহলে সেটা কিছুতেই সইতে পারতুম না। আমার প্রার্থনা মতো আল্লাহ তাআলা আমাকে একসঙ্গে এক কদমের বেশি ওঠাতে দেননি। আলো দিয়েছিলেন কিংবা বেদনা দিয়েছিলেন এক পা চলার। বিরহ দিগন্ত কত দূর দেখতে দেননি। তাকে দোষ দিই কি করে?
আর শবনম, সে তো শিউলি, শরৎ নিশির স্বপ্ন, প্রভাতের বিচ্ছেদ বেদনা। সে যখন ভোরবেলা সর্ববন্ধন থেকে মুক্ত হয়, সে কি স্বেচ্ছায়? ওই কঠিন কঠোর সময়েও সে একবার ঝড়ের মতো আমার ঘরে এসেছিল, এক নিঃশ্বাসে কথা শেষ করে কেঁদেছিল। ওই প্রথম, আর ওই তার শেষ কান্না। তার বাবাকে আমানুল্লাহ কান্দাহারের গভর্নর করে পাঠাচ্ছেন। ফ্রান্সের নির্বাসন শেষ হওয়ার পর দেশে ফিরলেন বটে, কিন্তু আমানুল্লাহ আর সর্দার আওরঙ্গজেব খানেতে বনাবনি হল না। বিশেষত তিনি আমানুল্লাহর উগ্র ইউরোপীয় সংস্কার পদ্ধতি আদপেই পছন্দ করতেন না। এখন ইউরোপ যাবার মুখে তিনি বিশ্বাসী লোক খুঁজছেন। আওরঙ্গজেব নাকি প্রথমটায় যেতে চাননি। এখন স্থির হয়েছে তিনি মাত্র 3 মাসের জন্য যাবেন। আওরঙ্গজেবের পিতৃভূমি কান্দাহার তিনি ভালো করে চেনেন। 3 মাস পরে অবস্থা দেখে আমানুল্লাহকে জানাবেন ঠিক কোন লোককে তার পরের গভর্নর করে পাঠালে সে কান্দাহারের বিশ্বাস অর্জন করতে পারবে। এত দুঃখের মাঝখানে ওইটুকু ছিল আনন্দের বাণী। কাবুলে রাজনৈতিক মরুভূমিতে বাস একরকম অসম্ভব। হয় তুমি রাজার পক্ষে, রাজার প্রিয়ভাজন, নয় তুমি কারাগারে কিংবা ওপারে। শবনম যদিও বললে তার আব্বা এইসব ব্যাপারে ঈষৎ উদাসীন। ফ্রান্সে নির্বাসনকালে তিনি সেখানকার সাঁ-সির মিলিটারি কলেজের অধ্যাপকদের সঙ্গে বন্ধুত্ব করে মিলিটারি স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তর গবেষণা করেছিলেন, এখনও করেন, আর তার ফাঁকে ফাঁকে কাব্যচর্চা। সেদিন শবনম তেজি তুর্কি রমণীর মতো কথা বলেনি, কথায় কথায় কবিতা বলতে পারেনি, শুধু অনুনয় বিনয় করেছিল। আমি শুধু একটি কথা বলেছিলুম, তোমার না গেলে হয় না? বেচারি ভেঙে পড়ে তখন। টসটস করে কোনো আভাস না দিয়ে জল ঝরে পড়েছিল অনেক ফোঁটা মোটা মোটা চোখের জল। আমার দুহাত তুলে ধরে তাদেরই দুপিঠ দিয়ে আপন চোখের জল মুছতে মুছতে বলেছিল, ওইটাই তুমি শুধু শুধিও না লক্ষ্মীটি। এই একটা প্রশ্ন আমার মাথার ভেতর ঢুকে যেন পোকার মতো কুরে কুরে খাচ্ছে। না গেলে হয় না, অসম্ভব। কিসমত কঠিন হয়ে দেখা দিয়েছে, ওকে তুমি রুদ্রতর করো না। দরজার কাছে এসে তার কথা মতো দাঁড়ালুম। বললে, যেটা সে আগের বারও বলেছিল, আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না। ওর তো কথা বলার অভাব নেই, বুঝলুম প্রাণের কথা মাত্র একটি। ভোরবেলা আমি আধো ঘুমে, সমস্ত রাত অনিদ্রায় কেটেছে আমার শিয়রে বসে শবনম। আমি চোখ মেলতেই সে দুহাত দিয়ে আমার চোখ বন্ধ করে দিল, যেন শুনলুম, ওয়া আমানে খোদা, তোমাকে খুদার আমানতে রাখলুম, বা খুদা সোপর্দ মদ, অর্থাৎ তোমাকে খুদার হাতে শপথ করলুম। আমার বিরহে সমস্ত ব্যাপারটা কয়েক সেকেন্ডের, দীর্ঘতম স্বপ্নও নাকি মাত্র কয়েক সেকেন্ডের। বলতে পারব না স্বপ্ন না সত্য, শবনমকে শুধোবার সুযোগ পায়নি। বোধহয় সত্য স্বপ্ন কিংবা স্বপ্ন সত্য। প্রথমে 3 মাস, তারপর 4 মাস, তারপর 6 মাস। আমানুল্লাহ বিদেশ থেকে 1-2 মাসের মেয়াদ বাড়ান, আর শবনমরা ফিরতে পারে না। সহ্যের সীমা পেরিয়ে গেল। শবনমদের প্রাচীন ভৃত্য তপুল খান 2-3 মাস অন্তর অন্তর একবার করে কাবুলে আসে আর শবনমের চিঠি দিয়ে যায়। ডাককে অবিশ্বাস করার তার যথেষ্ট ন্যায্য হক ছিল। সে চিঠিতে কি ছিল আমি বলতে পারব না। ফার্সিতে ফরাসিতে মেশানো চিঠি। যে শবনম কথায় কথায় কবিতা বলতে পারত, সে বিদায়ের সময়কার মতো একটি কবিতাও উদ্ধৃত করেনি কিংবা করতে পারেনি। মাত্র একবার করেছিল, তাও আমি আমার চিঠিতে সে কথায় উল্লেখ করেছিলুম বলে। তখন লিখেছিল, এত গুণ ধরি কি হইবে বলো দুরবস্থার মাঝে, পোড়া বাড়িটাতে লুকোনো যে ধন, লাগে তার কোনো কাজে। আর ছিল কান্না আর কান্না, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্যে। এমনকি আমাকে খুশি করবার জন্য যখন জোর করে কোনো আনন্দের ঘটনার খবর দিত, তখনও সেটি থাকত চোখের জলে ভেজা। আমার এই গুপ্তধনে কি আছে
তার সামান্যতম ইঙ্গিত আমি দেব না। এখন এটি আমার চোখের জলে ভেজা। 1 বছর ঘুরে যাওয়ার পর আমি একদিন রোজা করলুম। সন্ধ্যার সময় গোসল করে সামান্য ইফতার করে নামাজে বসলুম। দুপুর রাত্রে ঘুমোতে গেলুম। স্বপ্নের সত্যপথ নিরূপণের এই আমাদের একমাত্র পন্থা। স্বপ্নাদেশ হল কান্দাহার যেও না, ভোর রাত্রে। আমার মস্তকে বজ্রাঘাত। আমি ভেবেছিলুম কোনো আদেশই পাব না এবং বিবেককে সেই পন্থায় চালিয়ে আমি কান্দাহারের পথ নেব। অবশ্য কুরআন শরীফে এ প্রক্রিয়ার উল্লেখ নেই, কাজেই না মানলেও কোনো পাপ হবে না। কোনো কোনো মৌলানা এ প্রক্রিয়া অপছন্দ করে থাকেন। এমন সময় আব্দুর রহমান এসে ঘরে দাঁড়াল। আমি তার দিকে তাকালুম। বললে, কাল আমি কান্দাহার যাবার অনুমতি চাই। আব্দুর রহমান সেই যে পাগমানে গোড়ার দিকে একদিন বলেছিল আওরঙ্গজেব পরিবার কাবুলে চলে গিয়েছেন, তারপর সে ওই বিষয়ে একটি কথাও বলেনি। আমি শুধালুম, কেন? ওখানে আমার এক ভাগ্নে আছে, তোপল খান, 2 মাস হলো আসেনি। এই দুটো কথাতে কি সম্পর্ক আছে আমি ঠিক বুঝতে পারলুম না। একটু চিন্তা করে স্থির করলুম আব্দুর রহমানকে দিয়ে চিঠি লিখে কান্দাহার আসবার অনুমতি চাইব। আর আজ রাত্রে যদি প্রত্যাদেশ না আসে তবে তার সঙ্গে বেরিয়ে পড়তেও পারি। আব্দুর রহমান চলে গেল। আমি নত মস্তকে স্লথ গতিতে টেবিলের দিকে চললুম চিঠিখানা তৈরি করে রাখতে। এই 1 বছর আমি ফার্সি শিখেছি প্রাণপণ। সেই ছিল আমার বিরহে সান্ত্বনার তীর্থ। তবু চিঠি লিখতে সময় লাগে। টেবিলের কাছে ঘুরে দাঁড়াতেই দেখি শবনম। পরে শবনমের কাছ থেকেই শুনেছি আমি নাকি জাত ইডিয়েটের মতো শুধু বিড়বিড় করে কি যেন একটা প্রশ্ন বারবার শুধিয়েছিলুম। তুমি কি করে এলে? আমি তো কোনো স্বপ্ন শুনিনি। তুমি কি করে এলে? আমি তো কোনো শব্দ শুনিনি। আমার বিস্ময় লাগে, ওইটাই কি আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল? অপমানিত, পদদলিত, ব্যঙ্গ কষাঘাতে জর্জরিত নিরাশ দীনহীন জনকে যদি রাজাধীরাজ ধর্মরাজ সহসা আদর করে ডেকে নিয়ে সিংহাসনের একপাশে বসান, তখন তার কি অবস্থা হয়? আশৈশব অপমানিত, যৌবনেও আপন নিজ জন্ম সম্বন্ধে সর্বদাই সচেতন সুতপূর্ণ কর্ণ যেদিন মহামান্না ক্ষত্রিয় শ্রেষ্ঠা কুন্তির কাছে শুনতে পেলেন তিনি হীনজন্মা নন, তখন তার কি অবস্থা হয়েছিল? শবনম এতটুকু বদলায়নি। সৌন্দর্য হর কাল যেন তার সম্মুখে এসে থমকে দাঁড়িয়েছিল। গাত্র স্পর্শ করতে পারেনি। যাবার দিন যে রকমটি দেখেছিলুম ঠিক সেই রকম। আমার বুকের ভেতর যে ছবি আমি এতদিন হিয়ার রক্ত দিয়ে মাখিয়ে রেখেছিলুম, সে যেন আজ মুক্তি স্নান সেরে আমার সম্মুখে দেখা দিল। তার মুখে সবসময়ই শিশির মধুমাস, আফগানিস্তান হিন্দুস্তান বিরাজ করত। কপাল আফগানিস্তানের শীতের বরফের মতো শুভ্র, আর কপোল বোলপুরের বসন্ত কিংসুকের মতো রাঙা। হুবহু সেই রকমই আছে। শুধু কোথায় যেন তবু পরিবর্তন হয়েছে। চোখে, সেইখানেই তো সর্বপ্রথম পরিবর্তন আসে। না, ঠোঁটের কোণে? না। গাল টোলে ভরে গিয়েছে? না। সব শুদ্ধ? তাও না। অকস্মাৎ বুঝে গেলুম ওর ভেতরে আগুন জ্বলছে। সে আগুন সর্বাঙ্গ হতে বিচ্ছুরিত হচ্ছে। আমার কাছে এসে দুহাত আমার কাঁধে রেখে মস্তক আঘ্রাণ করল। বনবাসমুক্ত রামচন্দ্রকে কৌশল্যা যেরকম মস্তক আঘ্রাণ করেছিলেন। বললে, ছি, তুমি রোগা হয়ে গিয়েছ। বুঝলুম ওকে পুড়িয়েছে বেশি, এবং সইবার শক্তিও তার বেশি, অনেক বেশি আমার চেয়ে। হৃদয়ঙ্গম করলুম ওর কথাই ঠিক, ওর ব্যাকুলতাই বেশি। এ জীবনে বিশ্বাস ওকেই করতে হবে। মরুভূমিতে মাত্র 2 জনেরই কাফেলাতে সেই নিশানদার সর্দার। বড় ক্লান্ত কণ্ঠে বললে, আমাকে একটু ঘুমোতে দেবে? ঘুঙুরওয়ালা চরণচক্র পরা বাড়ির নতুন বউ চলাফেরা করার সময় যেরকম দক্ষিণী বীণা বাজে, ওর গলার শব্দ সেই রকম। শুয়ে পড়ে একটি অতিকহীন দীর্ঘশ্বাস ফেলে বললে,
তুমি কিন্তু কোথাও যেও না। আশ্চর্য এই আদেশ! আমি আবার কোথায় যাব? তখন বুঝলুম, যে আদেশ দেবার পূর্বেই প্রতিপালিত হয়ে গেছে সেইটেই সত্যকার আদেশ। যে বাক্য অর্থহীন সেইটেই সব অর্থ ধরে। তবে শুনেছি স্বয়ং লক্ষ্মী এলেন ভাগ্যহীন চাষার কপালে ফোঁটা দিতে। সে গেল নদীতে মুখ ধুতে, ফিরে এসে দেখে তিনি অন্তর্ধান হয়েছেন। ওরে মূর্খ, ঘামে ভেজা কাদামাখা কপালেই তখন ফোঁটা নিতে হয়। 1 বছরের অবহেলায় গৃহশ্রীহীন। তাই বলে আমি কি এখন ছুটব ডেকোরেটরের দোকানে? শবনমের ঠোঁট অল্প অল্প নড়ছিল, তারপর সত্যই ঘুমিয়ে পড়ল। আমি জানি রোমান্টিকেরা, আমার তরুণ বন্ধুরা মর্মাহত হবেন। দীর্ঘ অদর্শনের পর এই অপ্রত্যাশিত মিলন, আর একজন গেলেন ঘুমুতে, আর আমি কি করলুম? সত্যি বলছি, একখানা বই নিয়ে পড়তে লাগলুম। 1 ঘণ্টা পরে দেখি এক বর্ণও বুঝতে পারিনি। জ্ঞানেন্দ্র মোহনের অভিধান। 1 ঘণ্টারও বেশি সে ঘুমিয়েছিল। কতদিনের জমানো ঘুম কে জানে। কত দুশ্চিন্তা, কত দুর্ভাবনা সে ওই ঘুমে চিরকালের তরে গোড় দিতে যায় কে জানে। সে ওই ঘুমে চিরকালের তরে গোড় দিতে চায় কে জানে। ঘুম থেকে উঠে চুপ করে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। আমি লাজুক ছেলে বিপদে পড়লে যেরকম হয় সেই গলায় বললুম, কিছু বলছো না যে? বললে, কাফেলা যখন পৌঁছিল গৃহে মরুভূমি হয়ে পার, সবাই নীরব, উটের গলায়ও ঘণ্টা বাজে না আর। বড় স্বস্তির নিঃশ্বাস ফেললুম। যা বললে তার ভিতরই তার প্রতিবাদ রয়ে গিয়েছে। নিজের নীরবতা বোঝাতে শবনম সরব হয়েছে। আর শুধু কি তাই, সেই পুরনো শবনম, যে কবিতা ছাড়া কথা কইতে পারে না, যে পরোয়ানা প্রদীপের পানে ধায় না, সে আবার পরোয়ানা। পরক্ষণেই বললুম, হে খোদা, এ কি অপয়া চিন্তা এনে দিলে আমার মনে এই আনন্দের দিনে। মনে মনে ইষ্টমন্ত্র জপলুম। শুনতে পেয়েছে, শুধালে, কি বলছ? আমি পাছে ধরা পড়ে যাই, তাই বললুম, তুমি ঘুমোবার আগে কি যেন বলেছিলে? ও, বাড়ি ছাড়তে বারণ করেছিল, আর বলেছিলুম, ভিখারি হলেও আপন বাড়িতে তুমি তো রাজার রাজা, সে রাজ্য ছেড়ে বাহিরিয়া কেন মাত্র শুধু রাজা সাজা। কিরকম? এই মনে করো ইরানের শাহিনশাহ, রাজার রাজা, মহারাজা। তিনি যদি আজ এদেশে আসেন তবে আমরা বলবো ইরানের শাহ, রাজা মাত্র, কারণ আমাদের তো রাজা রয়েছেন। আমাদের শাহের তো তিনি শাহ নন। আর যদি বর্ষতা স্বীকার করেন? কি বোকা! হ্যাঁ, যেমন মনে করো তুমি তোমার আপন বাড়িতে অন্য অনেক জনের ভেতর শাহজাদা কিংবা শাহজাদি, ধরলুম শাহই, কিন্তু এ বাড়িতে তুমি শাহিনশাহ, মহারাজা। ওতে আমার লোভ নেই। আমি দুঃখ পেলুম। বললে, ওরে বোকা, ওরে হাবা, ওইখানে ওইখানে বলে তার আঙুল দিয়ে আমার বুকের উপর বারবার খোঁচা দিতে লাগল। তারপর বললে, এবারে তুমি বড় লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছ, এখনো একটা ফরিয়াদও করনি। করিনি? তাহলে কি করেছি এতদিন প্রতি মুহূর্তে? হাফিজ সেটা জানতেন না, আমার হয়ে সেটা করে যাননি। তুমি বলেছিলে, ভাবনা কিসের, আমি তোমারেই ভালোবাসি, আনন্দে থাকো ধৈর্য সলিলে ভাবনা সে যাক ভাসি। ধৈর্য কোথায়? কি বা সে হৃদয়? হৃদয় কাহারে কয়? সে তো শুধু এক বিন্দু শোনিত আর ফরিয়াদ রাশি। বাধা দিয়ে তাড়াতাড়ি বললে, ফরিয়াদ রাশি নয়, আছে ভাবনার রাশি। আমি বললুম, সে কি একই কথা নয়? বললে, কথাটা ঠিক। হৃদয় মানেই চিন্তা, ভাবনা, ফরিয়াদ, অতি কালে ভদ্রে সান্ত্বনা। সেই সান্ত্বনাটুকু না থাকলেই ভালো হতো। বেদনা বোধটা হয়তো আস্তে আস্তে অসাড় হয়ে যেত। কিসমতের একই বিঘ্ন সন্তোষী প্রবৃত্তি। প্রত্যাশায় নুয়ে নুয়ে গাছটা মরে যাচ্ছে, মরতে দে না, তা না হলে তো বাঁচি না। তখন দেবে সান্ত্বনার 1 ফোঁটা জল।
আবার বাঁচো, আবার মরো, যেন বেলাভূমির সঙ্গে তরঙ্গের প্রেম। দূর থেকে সাদা দাঁত দেখিয়ে হেসে হেসে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার যায়। হঠাৎ হেসে উঠে বললে, কিন্তু আমি শতবার মরতে রাজি আছি, একবার বাঁচবার তরে। এটা যেন আপন মনের কথা। তারপর আমায় শুধালে, এখন ফরিয়াদ করছো না কেন? আমি বললুম, কাজল যতক্ষণ দূরে থাকে ততক্ষণ তার বিরুদ্ধে ফরিয়াদ সে কালো। চোখে যখন মেখে নি তখন আর তার কালিমা দেখতে পাইনি, সে তখন সৌন্দর্য বাড়ায়। এটা আমার নয়, কবি দার্শনিক পণ্ডিত তিরুবল্লুবেরের। চমৎকার, আমাদেরও তো সুরমা আছে, কিন্তু কেউ কিছু লিখেছে বলে তো মনে পড়ছে না। আরও একটা বলো। ওর কাব্য তো আমি সঙ্গে আনিনি। আচ্ছা দেখি। একটু ভেবে বললুম, নিঠুর প্রিয়ের সম্বন্ধে প্রিয়া বলছেন, সে আমার হৃদয় বাড়িতে দিনে ঢোকে অন্তত 1,00,000 বার, কিন্তু তার বাড়িতে কি আমাকে একবারও ঢুকতে দেয়? আমি তাকে স্মরণ করি 1,00,000 বার, সে একবারও করে না। হঠাৎ দেখি শবনম গম্ভীর হয়ে গিয়েছে। কবিতাটি ভালো হোক মন্দ হোক, এতে তো গম্ভীর হওয়ার মতো কিছু নেই। কান্নার সুরে বলল, আমার বাড়িতে নিয়ে যায়নি তোমাকে? কবে যাবে বলো? আমি প্রথমটাই বুঝতে পারিনি বাড়ি বলতে সে হৃদয় বুঝেও সত্যিকার আপন বাড়ি বুঝেছে। আমি কাণ্ডজ্ঞান হারিয়ে তার দুহাত চেপে ধরলুম। মুখ দিয়ে কোনো কথা বেরুল না। কি যেন একটা হারাই হারাই ভাব বুকটাকে ঝাঁঝরা করে দিল। আবার কথা বলতে গেলুম, পারলুম না। আস্তে আস্তে তার হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার হাতের ওপর বুলোতে বুলোতে বললে, আমি পাগল না কি? বন্ধু, তুমি কিছু মনে করো না, এই 1 বছর ধরে। বাধা দিয়ে অতি কষ্টে বললুম, আমার উপর মেহেরবান হও, প্রসন্ন হও। আমি কি জানি নে আমি কত অভাজন? তুমি এই শহরে। এবারে হেসে উঠে বাধা দিয়ে বললে, সবচেয়ে সুন্দরী। আমি কিন্তু তার কুল গোষ্ঠীর কথা বলতে যাচ্ছিলুম। তাই না? আমি কুৎসিত হলে তুমি আমায় ভালোবাসতে না, সে তো কিছু বিচিত্র নয়। কিন্তু আমি মাঝারি হলে কি করতে বলো তো? আমি ঝড় কাটাতে ব্যস্ত, হালের সঙ্গে পাল। বললুম, এরকম প্রশ্ন আমি কোনো বইয়ে পড়িনি। সাধারণত মেয়ে সুধায় সে সুন্দরী না হলে ভালোবাসা পেত কিনা। উত্তর দাও। আমি নিজে তো মাঝারি, তুমি তো বেসেছ। এবং সবচেয়ে বড় কথা, তুমি তুর্কি রমণী। তুমি ব্যাস ব্যাস, থাক থাক। এবার এদিকে এসো। আমার ব্যাগটা খোলো তো। হ্যাঁ, ওই রুমালে বাঁধা জিনিস। সামনের টেবিলে সেটি রেখে রূপোতে সিল্কের কাজ করা কিংখাপের রুমালের গিঁট আস্তে আস্তে অতি সন্তর্পণে খুলতে লাগল, যেন তীর্থের প্রসাদী। আমি এক দৃষ্টে দেখছিলুম তার আঙুলের খেলা। প্রত্যেকটি আঙুল যেন এক একটি ব্যালে নর্তকী। হাতের কবজি দুটো একদম নড়ছে না। আঙুলগুলো এখানে যায় সেখানে যায়, একটা অসম্ভব অ্যাঙ্গেল করে চট করে আরেক অসম্ভব অ্যাঙ্গেলে চলে যায়। পিয়ানো বাজানো এর কাছে কিছুই নয়, সে তো শুধু ডাইনে বাঁয়ের নড়নচড়ন। 2খানা রুমাল খোলার পর বেরোল গাঢ় নীল রঙের চামড়ায় বাঁধানো একখানি ছোট্ট বই। চামড়ার ওপর সূক্ষ্ম সোনালি কাজ, 4 কোণ জুড়ে টেরচা করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফুল লতাপাতার নকশার কাজ। তারই মাঝে বসে আছে খুদে খুদে পাখি। বইয়ের মাঝখানে একটি জোরালো গোল মেডালিয়ান, নামাঙ্কন স্বাক্ষর লাঞ্ছন সহ। বললে, আরও কাছে এসো। আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে এক একটি করে পাতার প্রান্ত বুলিয়ে সেটিকে উল্টোয়, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে যেন একটি করে নূতন বাগান। পাতার মাঝখানে কুচকুচে কালো কালিতে হাতের লেখা ফার্সি কবিতা, আর চতুর্দিকের বর্ডারে আবার সেই লতা আর পাখির মোটিফ। অতি ছোট্ট ছোট্ট গোলাপি রজেটের পাশে ডালের উপর বসে খুদে খুদে বুলবুল। কখনো আকাশের দিকে তাকিয়ে লতার উপর দুলছে, কখনো বা ঘাড়ে নিচু করে গোলাপ কুঁড়ির সঙ্গে কানে কানে কথা কইছে, সখী জাগো জাগো। 5-6টা রঙের এক সপ্তকেই সঙ্গীত বাঁধা রয়েছে, কিন্তু আসল পাকড় সোনালি, নীল আর গোলাপিতে। বললে, লেখাটা করে দিয়েছেন আগাই আগা উস্তাদ সির বুলন্দ কিজলবাস।
উনি আমাদের শেষ জারিন কলম, সোনার কলমের মালিক। তার ছেলে পর্যন্ত হিন্দুস্তান চলে গিয়েছে ছাপাখানার কাজ শিখতে। একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেললে। প্রতি দুপাতার মাঝখানে এক একখানি করে অতি পাতলা সাদা কাগজ, আতর মাখানো। বুঝিয়ে বললে, পোকায় কাটবে না, আর আতরের তেলের স্নেহ কাগজকে শুকনো হতে দেবে না। আমার মনে পড়ল সত্যেন দত্তের ফার্সি কবিতার অনুবাদ, তবু বসন্ত যৌবন সাথে দুদিনেই লোপ পায়, কুসুম গন্ধি যৌবন পুঁথি পলে উল্টিয়া যায়। আবার এ কি অপয়াবচন! না না, সৃষ্টির প্রথম দিনের প্রথম বুলবুলের সঙ্গে প্রথম গোলাপের মৃদু মর্মর গানে মর্মের বাণীর কানাকানি এখনো আছে, চিরকাল থাকবে। শবনম কিন্তু কিন্তু করে কি যেন বলতে চাইছে, বলছে না। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে মুখ একেবারে সিঁদুরের মতো টকটকে। আমি তাকাতেই সে মুখে যেন ঘামের ফোঁটা দেখা দিল। শবনমের মুখে শবনম। ঘাড় ফিরিয়ে অপরাধের মৃদু কণ্ঠে বললে, আর বর্ডারগুলো আমার আঁকা। বলেই ছুটে গেল সিঁড়ির দিকে। আমি হরিণ শিশুকে নার্গিস বনের ভেতর দিয়ে নাচতে দেখলুম। আমার বুখারা কার্পেট ছিল নার্গিস মোটিফ। সিঁড়ির মুখে গিয়ে হাঁকালে, আগা আব্দুর রহমান, চা খাবে? আব্দুর রহমান হুঙ্কার ছাড়লে, চশম! যেন হুকুমটা কান্ধার থেকে এসেছে, জবাব সেখানে পৌঁছনো চাই। কি সৌজন্য! চা খাবে? চা আনো, নয়, অর্থাৎ তুমি যদি খাও তবে আমিও যেন এক পেয়ালা পাই। ভৃত্যকে সহচরের মতো মধুর সম্ভাষণ। আর আমার আব্দুর রহমানও কিছু কম নয়। চশম, অর্থাৎ আপনার ইচ্ছা অনিচ্ছা আমার চশম, চোখের মতো কিম্মতবার, মূল্যবান। আমার মূল বিস্ময় কিন্তু এতে তো চাপা পড়ে না। তুমি এঁকেছ? নীরব বিনা, তুমি এঁকেছ? যেন অতি দূরে সে বিনার প্রথম পিডিং শোনা গেল, বড় কাঁচা। আমি সপ্তমে বললুম, কাঁচা? আশ্চর্য, তাজ্জব! কটা ওস্তাদ এরকম পারে? এবারে কাছে এসে হেসে বললে, তুমি কিছু জানো না, তাই তোমাকে কবিতা শুনিয়ে সুখ, তোমাকে ছবি দেখিয়ে আনন্দ। আমি রাগ করে বললুম, তুমি কি আমাকে অজ গাইয়া পেয়েছ? দিল্লির মহাফিজখানাতে আমার দোস্ত রায় আমাকে কলমি কিতাব দেখায়নি? আমাকে খুশি করার জন্য বললে, তাই সই ওগো, তাই সই। কিন্তু আমার উস্তাদ আগা জামশিদ বুখারি বলেন, রোজ 8 ঘন্টা করে 30 বছর আঁকার রেওয়াজ করলে তবে ছবি আঁকার কল্ক রপ্ত হয়, তারপর চলে যাবে চোখের জ্যোতি। আমি অবাক হয়ে বললুম, বলো কি? হ্যাঁ, এবং বলেন, কিন্তু কোনো দুঃখ নেই, তুমি নিজেই জানো না তোমার মূল্য কি। মধু তার নিজ মূল্য নাহি জানে। খুশি হয়ে বললে, বিলকুল। প্রকৃত জহুরি সমঝে যাবে তোমার প্রথম ছবিতে কোন শেষ কথা লুকোনো আছে, আর তোমার শেষ ছবির সব মিলে যাবে প্রথম ছবির ঠেকায়। তারপর তিনি খুব জোর দিয়ে বলতেন, হুনরে যখন পরিপূর্ণতাই এসে গেল তখন আর পুনরাবৃত্তি করে লাভ কি, এবং যদি তারপরেও কিছু উদ্বৃত থেকে যায় তবে সেইটে ভাঙিয়ে খাবে তোমার শিষ্যেরা, তাদের জন্য তো কিছু রাখতে হয়। তখন তোমার পাকা গম রঙের বেহালার সুর শোনা যাবে তাদের কাঁচা সবুজ বেহালার আওয়াজে। আমি বললুম, চমৎকার। আমি তার প্রত্যেকটি শব্দ কণ্ঠস্থ করে রেখেছি। আমি শুধালুম, কার কাব্য আছে এতে? অনেকের। তোমাকে যেগুলো শুনিয়েছি আর যেগুলো শোনাব, তুমি যে কটি বলেছ তাও আছে, তবে বেশিরভাগ আবু তালিব কলিম কাশানির। ইনি আসলে ইরানি, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের বাদশা জাহাঙ্গীরের সভাকবি হন। আর আছে সাইব তাবরিজির, ইনিও হিন্দুস্তানে কিছুকাল ছিলেন, কলিমের বন্ধু। তখন ইরানের রব উঠেছে, সকল মাথায় তুর্কি নাচন তোমার লাগি প্রিয়ে, লক্ষপতি হবে সবাই হিন্দুস্থানে গিয়ে। এসব আমি এবারে কান্ধারে শিখেছি, পরে বলবো। বললে, তুমি কখনো জানবে কি, বুঝবে কি, ছবি আঁকার সময় প্রতিটি মুহূর্ত তুমি আমার সামনে ছিলে,
প্রতিটি তুলির টানে আছে তোমার চুল, প্রতিটি বাঁকা রেখায় আছে তোমার ভুরু। তোমার হাসি থেকে নিয়েছি গোলাপি, তোমার স্বর থেকে নিয়েছি রূপালি। আমি বললাম, দয়া করো, আমায় বলতে দাও, এই একবারের মতো। শেষ বুলবুলের চোখ শেষ করার সঙ্গে সঙ্গে জানেমন বড় চাচা ঘরে ঢুকে বললেন, চলো মুসাফির, বাঁধো গাটুরিয়া, বহুদূর জানে হয়ে গা। কাল সকালেই কাবুল যাত্রা, বাদশাহ আপন গাড়ি পাঠিয়েছেন। তার সবুর সইছে না, তাই তো তোমাকে খবর দিতে পারিনি। আব্দুর রহমান চা নিয়ে এলো। শবনম বললে, আগা রহমান, তুমি তপল খানকে প্রতিবারে কোরমা কালিয়া খাইয়েছ আর সিনেমা দেখিয়েছ, খোদা তোমার মঙ্গল করুন। এসো, এই নাও, কান্ধার থেকে এনেছি। ব্যাগ খুলে শবনম বের করলে তাবিজের মতো ছোট্ট একখানি কুরআন শরীফ, সঙ্গে আতসী কাজ, তাই দিয়ে পড়তে হয়। আব্দুর রহমান নিচু হয়ে হাত ছুঁয়ে হাতখানি আপন চোখে চেপে ধরল। তারপর কুরআনখানি দুহাতে মাথার উপর তুলে ধরে আস্তে আস্তে চলে গেল। তার মুখের ভাব কি করে বর্ণাই। জোয়ানের ইয়াব বড়া মুখখানা যেন কচি শিশুর হাসি মুখে পরিণত হল। কি অসাধারণ বুদ্ধিমতী এই শবনম! জানত অন্য কিছু আব্দুর রহমানকে গছানো যাবে না। শবনমের আঁকা বর্ডার দেখতে গিয়ে সে শুধালে, আচ্ছা বলো তো, এই বুলবুলের নাম কি? আমি বললুম, বুলবুল তো একরকমেরই হয়। এই বুলবুল, এই বইয়ের সব বুলবুল শবনম। বুলবুল এসেছিল বাগানে, সেই প্রথম গোলাপকে প্রেম নিবেদন করবে। এসে দেখে গোলাপ আগের থেকেই বাতাসে বাতাসে তার প্রেমের বারতা বিছিয়ে রেখেছে। গোলাপের কাছে পৌঁছবার বহু পূর্বেই সেই সৌরভের ডাক শুনতে পেল, এসো এসো প্রিয়া, মনে আছে? তুমি কেন দুঃখ করো বুলবুল? শবনম যদি সমস্ত রাত গোলাপের উপর অশ্রুবর্ষণ না করত, তবে কি ফুটতে পারত? জড়ানো কণ্ঠে বললে, সেই ভালো, ওগো শবনমের নিশির স্বপ্ন, এই নাও তোমার বই। আমি প্রতিবাদ করেছি। শান্ত কণ্ঠে বললে, এতে আছে আমার চোখের ঝরা জল, সে জল তো আমি চোখে পুরে নিতে পারব না। এই জল দেখে যখন তোমার চোখে জল টলটল করবে, তখনই তো এ তার চরম মূল্য পাবে। আমি বইখানা দুই হাত দিয়ে তুলে ধরে ঠোঁট চেপে চুমো দিলুম, কিন্তু আমার চোখ দুটি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। শবনম আস্তে আস্তে অতি ধীরে ধীরে ঘাড় ঘোরালে। তার চোখে ছিল স্বচ্ছ জলের অতল রহস্য। আমি বললুম, কিন্তু বন্ধু, তুমি তো এর আগেই আমাকে সওগাত দিয়েছ। অবাক হয়ে বললে, কখন? প্রথমবারেই। বলতে বলতে আমি ওয়েস্টকোটের বুক পকেট থেকে বের করলুম একটি সোনার ভিজিটিং কার্ড কেস। এটি আমি সওগাত রাখবার জন্য প্যারিস থেকে আনিয়েছিলুম, শবনমের হাতে দিলুম। সে খুলে দেখে ভেতরে একখানি ভিজিটিং কার্ড। সেই কার্ডে অতি সযত্নে জড়ানো এক গাছি চুল। চোর চোর বলে চাঁপা গলায় চেঁচিয়ে উঠল। তারপর ওস্তাদ সেতারি বাজন আরম্ভ করার পূর্বে যেরকম সব কটা ঘাটের উপর টুংটাং করে হাত চালিয়ে নেন, সেই রকম পর্দার পর পর্দা হাসলে। বললে, তাই বলো? আমি পরদিন সকালবেলা চুল আঁচড়াতে গিয়ে দেখি এক গাছা চুল কম। খোঁজ খোঁজ, ঢোর ঢোর রব পড়ে গেল চতুর্দিকে। শাহজাদির এক গাছা চুল চুরি গেছে। বাদশা জানতে পেরে কোটালকে ডেকে কোফতা কাবাব করেন আর কি। আমি স্বয়ং গেলুম টেনিস কোর্টে, তারপর গেলুম হোটেলে, তোমার ঘরে। আমি অবাক হয়ে বললুম, আমার ঘরে? হ্যাঁ রে জান, হ্যাঁ, আমার জান গিয়েছিল। তখন আকাশে আদম সুরত, কালপুরুষ, তারপর মেঘ, তারপর বৃষ্টি। আমার জান ভিজে নিয়ে বাড়ি ফিরল। সেই হৃদয় যাকে তুমি বলো, সে তো এক বিন্দু শনি তার ভাবনার রাশি। তাই বলো? আমি ভেবেছিলুম তোমার চোখ থেকে ভানুমতি বেরিয়ে কালপুরুষের আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে ফিরে এসে ঢুকল আমার চোখে। ওরে খোদর সিধে, তাহলে যে এ ব্রহ্মাণ্ডে যত লোক তাকিয়েছিল। হঠাৎ থমকে গিয়ে বলল, ও ইচ্ছা, যে কাজের জন্য এসেছিলুম তার আসলটাই ভুলে গিয়েছিলুম। তুমি বুধবার দিন সকাল সকাল বাড়ি ফিরতে পারবে? এই ধরো 3টে নাগাদ। আমি বললুম, কি যে বলো, কিন্তু কেন? আমি যে ভয় পাচ্ছি। এখনো তোমার ভয় গেল না? ওরে ভীরু, আমাকে বিশ্বাস করতে শেখো।
ব্যাগটা খোঁজাখুঁজি আরম্ভ করলেই বুঝতুম এবারে তার যাবার সময় এসেছে। শবনম আমার দিকে তাকিয়ে ঘাড় কাত করলে। আমি কাতর কণ্ঠে বললুম, এরকম তুমি হঠাৎ করে যেতে চাইলে আমার বড় বাজে। আমাকে একটু শুয়ে নিতে দাও। বললে, আমি যখন আসি তখন তো বলো না, বাইরে সিঁড়িতে গিয়ে বসো, একটু শুয়ে নিতে দাও। তার বিদায়ের বেলা আমার কোনো উত্তর জোগায় না। দেউড়ির কাছে এসে আকাশের দিকে নাকটি তুলে দুবার শ্বাস নিলে। বললে, শবনম পড়ছে। এবারে কথা বলার শক্তি দয়াময় দিলেন। বললুম, আমার শবনম যেন মাত্র একটি গোলাপে বর্ষে। গোলাপে ঢুকে সে মুক্ত হয়ে গিয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বাংলা সাহিত্যের অন্যতম সেরা প্রেমের উপন্যাস শবনম। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।